হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অপেক্ষায় ছিলাম। ব্রাজিলের প্রথম খেলাটা দেখলাম, আর্জেন্টিনার প্রথম খেলাটা দেখলাম। সবাই অনেক কিছু বলতেছে, যার যার মতো করে কথা বলতেছে। আমি ভাবতেছি লেট হয়ে যাচ্ছে, কিন্তু আমি ব্রাজিলের সেকেন্ড খেলাটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আজকে খেলা হলো সকালে, পুরা খেলাটা দেখলাম। ব্রাজিল খেললো, খুব দারুণ খেলা খেললো। যদিও আরেকটু ভালো খেলা উচিত ছিল, তারা হয়তো বা 6-7টার মতো গোল দিয়ে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আগের তুলনায় এখন অনেক ভালো খেলেছে। মূলত আমি কোন দল করি সেটা আগে রিভিল করি। আমি মূলত আর্জেন্টিনা জিতুক সেটা আশা করি, তবে আমি কোনো দলের পক্ষে না। ছোটবেলা থেকে আমি যদি একটু অতীত রেকর্ডটা টানি, তাহলে ছোটবেলা থেকে আমি যখন একেবারেই ছোট, বুঝি না কোনো কিছু, বিশ্বকাপ প্রথম দেখি, তখন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কোন দল পক্ষ তুমি? মানে আমি ছোটবেলায় আমার বাবা যা করতো আমি তাই সাপোর্ট করতাম। এটাই হয়, ম্যাক্সিমাম সন্তানেরা বাবা যেটা করে, মা যেটা করে, ওই পক্ষই নিতে চায়। বাবা আছেন পাশে, সাহস আছে প্রাণে, স্বপ্নগুলো ছুটে চলে ফুটবলেরই টানে। তা বাবা বললো যে ম্যারাডোনা খুব ভালো খেলে, ম্যারাডোনার খেলা খুব সুন্দর। তা আমি আর্জেন্টিনা, তা আমি তখন থেকে আর্জেন্টিনা, এবং ছোটবেলা থেকে প্রথম বিশ্বকাপটা দেখছি আর্জেন্টিনা, ম্যারাডোনা খেলে, অসাধারণ খেলা খেলছিল। ম্যারাডোনা যখন খেলতো তখন আমার হৃদস্পন্দন বেড়ে যেত, আমার শরীর গরম হয়ে যেত, জ্বর চলে আসতো। আর যদি ম্যারাডোনা হেরে যেত তাহলে তো কোনো কথাই নাই, আমি কেঁদে ফেলতাম, রীতিমতো লিটারেলি কেঁদে ফেলতাম। তো তখন থেকেই আমি ম্যারাডোনার সাপোর্টার। তারপর যখন আস্তে আস্তে বড় হই, ম্যারাডোনা বাদ হয়ে যায়, মেসি আসে, তখন মেসি সাপোর্টার। এবং পরবর্তীতে যখন আমি খেলাটা বুঝতে শিখি, দেখি যে সৌভাগ্যবশত আমি ভালো দলকে সাপোর্ট করি, এবং আছে মেসি অসাধারণ অসাধারণ খেলে, গড গিফটেড বলা যায়। এবং তার মধ্যে যে প্রতিভাগুলো স্কিলগুলো এত সুন্দরভাবে সে বিকশিত করতেছে প্র্যাকটিস করে করে, অতুলনীয় অতুলনীয়। তার ব্যবহার, তার স্কিল, তার চারিত্রিক গুণাবলী, এই অলরাউন্ডার সে একটা। ক্রিকেটে ছিল আমার টেন্ডুলকার, কিন্তু আমি ইন্ডিয়ার সাপোর্ট করি যে তা না। টেন্ডুলকার যতদিন ক্রিকেট খেলছে ততদিন আমি ক্রিকেট খেলা দেখছি। টেন্ডুলকার অবসর নিয়েছে, আমি ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছি, দেখা ভাল লাগে না। মূলত আমি টেন্ডুলকারের পক্ষে ছিলাম, এবং আমার সৌভাগ্য যে আমি দেখে গেছি টেন্ডুলকারের হাতে একটি বিশ্বকাপ। পায় না, পাবে না, পাচ্ছে না, কিন্তু অবশেষে টেন্ডুলকার পেল। এটাতে আমার সৌভাগ্য বলতে পারেন, যে আমি জীবদ্দশায় আমার প্রিয় খেলোয়াড়কে বিশ্বকাপ পেতে দেখছি। ঠিক সেম জিনিসটা হয়েছে, আমি মেসির হাতে দেখছি বিশ্বকাপ। অনেকে বলতেছিল যে মেসি মানে বিশ্বকাপ পাবে না, সে ক্লাবের বার্সেলোনার হয়ে সবচেয়ে ভালো খেলে, দলের কিংবা দেশের পক্ষে সে ভালো খেলে না। কিন্তু সৌভাগ্য আমার, গতবার 2022 সালে আমি মেসির হাতে দেখেছি বিশ্বকাপ। বহুবার দেখেছি তারা ফাইনালে গিয়েছে, কিন্তু তাদের আর কাপ নিতে দেখিনি। রানার্স আপ হয়েছে, মন খারাপ হয়ে গেছে। সবচেয়ে বড় খারাপ লাগে ফাইনালে গিয়ে যখন কেউ রানার্স আপ হয় না, খুব খারাপ লাগে। আর যারা চ্যাম্পিয়ন হয়, কি যে মজা! গতবার আমরা সেই আনন্দটা ফিল করেছি। সবচেয়ে বড় কথা, মেসির হাতে আমরা বিশ্বকাপ পেতে দেখেছিলাম। আমি ধরতে গেলে মেসির অন্ধভক্ত। মেসিও যখন চলে যাবে তখনও আমি হয়তো বা আর্জেন্টিনার সাপোর্ট থাকবো না, যদি আর্জেন্টিনার কোনো ভালো প্লেয়ার তৈরি না হয়। আমি মূলত দেশের সাপোর্টার না, দেশের সাপোর্টার মানে আমি আমার বাংলাদেশের সাপোর্টার। কিন্তু আর্জেন্টিনা যারা নাকি ইসরায়েল ইহুদিদের সাপোর্টার, একচিটে ভাবে ইসরায়েলকে সাপোর্ট দেয়, তাদের পক্ষে তো আর নেওয়া যায় না। কিংবা ব্রাজিলও তো আসলে তাদের পতাকার মধ্যে যে একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা দেখার পর তো আর ব্রাজিলেরও পক্ষ নেওয়া যায় না। কিন্তু সেটা তো আসলে ধর্মের ব্যাপার। ধর্ম তো আসলে ধর্ম, বর্ণ, জাত, দেশ সবকিছু তো আসলে মিলে ফেলা যায় না। তবে আমাদের ধর্মের কিছু নীতি নিয়ম আছে। আমরা চাইলে অন্য ধর্ম, ভিন্ন ধর্মের লোকদের সাথে চলাফেরা করতে পারবো না, তাদের সাথে উঠা বসা করতে পারবো না, ইভেন তো মনে মনেও তাদেরকে ভালোবাসতে পারবো না। এটা আমাদের ধর্মের রুলস। তবে কত আরো বানিয়ে পতাকা, জমি জমা সম্বল বিকৃত টাকা, উড়াচ্ছি কত আরো বানিয়ে পতাকা, জমি জমা সম্বল বিকৃত টাকা। ওরা জিতেলেই ভাবি, জিত
জিতে গেছি জিতে গেছি। ওরা জিতলেই ভাবি জিতে গেছি জিতে গেছি, ওরা হারলেই ভাবি হারছি। বলো তো কেমন করে তুমি আমি পারছি, বলো তো কেমন করে তুমি আমি পারছি। তবে আসলে একদম কট্টরপন্থীর মতো আমি বলতে পারি না তুমি নামাজ ঠিক মতো পড়তেছি কিনা, আমি ঠিক মতো রোজা রাখতেছি কিনা, আমি ঠিক মতো জাকাত দিচ্ছি কিনা, হজ করতেছি কিনা, আমার ইমান ঠিক আছে কিনা, সেই দিকে না গিয়ে আমি শুধু ওই আমার ভিন্ন ধর্মী কারোর সাথে সাপোর্ট করা যায়। আসলে খেলা তো একটা ভিন্ন ফিল, তাই না? একটা সময় তো মানুষ বলতো যে মোবাইলে ছবি তোলা যায় না, মোবাইল দেখা ভালো না, সোশ্যাল মিডিয়া ইউজ করা ভালো না। এখন তো সকল কিছুই সোশ্যাল মিডিয়া হচ্ছে, তাই না? সোশ্যাল মিডিয়াতে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে না আস্তে আস্তে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু করতে হয়। তো এখন আসলে দেশ হিসেবে আর্জেন্টিনা কেমন, কিংবা দল হিসেবে আর্জেন্টিনা কেমন, ব্রাজিল কেমন, সেটা তো আসলে বড় কথা না। বড় কথা হলো যে পার্সন হিসেবে মেসি কেমন। মেসির ব্যবহার আমি দেখেছি অসাধারণ। তার মেসিকে যখন দ্বিতীয়ার্ধে নামিয়ে ফেলা হলো তখন তাকে তার সতীর্থ সিট ছেড়ে দিয়ে তাকে বসতে দিয়েছিল, কিন্তু তার অমায়িকতা দেখেন, তার ব্যবহার দেখেন, সে ফিল্ডে বসে গেল। মানে কি বলবো, তার মতো এত উঁচু মানের একজন প্লেয়ার সে নিচে বসে গেল। তার ব্যবহার যেমন শালীনতা, তার খেলা তেমন শালীনতা, তার মধ্যে ইগো নাই, তার মধ্যে অহংকার নাই। সে যত ভালো একটা প্লেয়ার, সে যে দিনকে দিন নিজেকে পরিবর্তন করে করে এত সুউচ্চে নিয়ে যাচ্ছে যে তাকে ধরার মতো কারো নাই। তার সাথে আসলে প্রতিযোগিতা করার কেউ নাই। রোনালদো বলেন, নেইমার বলেন, তারপর আপনার এমবাপ্পে বলেন, হ্যারিকেন বলেন, ওয়াইন রুনি বলেন, ব্যাকহ্যাম বলেন, যাদের কি বলেন, ওদেরকে একটা পাল্লায় রাখা যায় কিংবা একটা সিরিয়ালে রাখা যায়, একটা তালে রাখা যায়। আর মেসি ওদের থেকে অনেক অনেক দূর চলে গেছে। ওদের সাথে ওদের তার তুলনাই চলে না। তাকে বাদ রেখে অন্যদেরকে তুলনা করা যায়। মেসি মেসি, তার ভিতরে যে স্কিল গুলো, যারা খেলা বুঝে তারা মেসির ব্যাপারে বুঝতে পারবে। আপনারা যারা ছোটবেলায় খেলে আসছেন তারা বুঝতে পারবেন যে ফর্ম কি জিনিস। যখন একটা খারাপ প্লেয়ারও ফর্মে চলে আসে, নর্মালি মানে খারাপ তো বলা যায় না, সবাই তো ভালো প্লেয়ারই যারা বিশ্বকাপ খেলতে আসে। যখন একটা খারাপ প্লেয়ার কিংবা খারাপ একটা দলজন ফর্মে চলে আসে তখন তারা অনেক বিধ্বংসী হয়ে যায়। আর যখন কোনো ভালো প্লেয়ার, মেসির মতো ভালো প্লেয়ার যখন ফর্মে চলে আসে তখন তারা অ্যাটেম বোমা হয়ে যায়, অ্যাটেম বোমা, লাইক অ্যাটেম বোমা। আর আমরা যখন ছোটবেলায় খেলে আসি দেখছি যে আমরা 10 দিন খেললে আর 30 দিন খেলতে পারতাম না, ইনজুরিতে পড়ে যেতাম, দম শেষ হয়ে যেত, নিঃশ্বাস নিতে পারতাম না একটা সার্টেন বয়স পর। কিন্তু মেসি যত দীর্ঘদিন ধরে খেলে আসতেছে, ইভেন তো এখন তার 39 বছর, এখনো সে যেভাবে খেলতেছে আরো 100টা প্লেয়ারের চেয়ে ভালো খেলতেছে। যদিও সে একটা বিশ্বকাপ পেয়ে গেছে, সে তার সম্মান নিয়ে অবশ্যই নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু সে এখনো খেলতেছে, হয়তো বা কারো অনুরোধে কিংবা তার খেলার আরো ইচ্ছা আছে এবং তার খেলার ওই মেরিট আছে, তার ওই খেলার ওই গুণাবলী আছে তার ভিতরে। এখনো সে যা খেলে এই বয়সে, অনেক ইয়াংরা এত খেলতে পারে না। সে চাইলে হয়তো ফুল 90 মিনিটই খেলতে পারবে। আমি আরো 2টা বিশ্বকাপ আগে দেখেছিলাম যে তার ফ্রি কিক গুলি খুব দুর্বল। সে যে কিক গুলো নিত, যে বক্সের বাইরে থেকে যে কিক গুলো নিত, খুব দুর্বল ছিল। এটা নিয়ে অনেক ভাষ্যকার অনেক কিছু বলতো, কিন্তু সে তার ওই ফ্রি কিক গুলো প্র্যাকটিস করে করে এত সুন্দর করেছে। এখন ফ্রি কিক সবকিছু তাকে দিয়ে করানো হয়, পেনাল্টি তাকে দিয়ে করানো হয়। তার মানে মানুষ প্র্যাকটিস করলে অনেক কিছু করতে পারে। গড গিফটেড যে স্কিল গুলো থাকে তারা হয়তোবা একটা দরজা পর্যন্ত নিয়ে যায়। সেই দরজা খুলে দেওয়ার পর সেই স্কিলগুলোকে প্র্যাকটিস করে করে, অনুশীলন করে 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 বোমের মতো ফুটিয়ে ফেলতে হয়, যেটা মেসি করেছে। মেসি প্রচুর প্র্যাকটিস করে করে তার স্কিলগুলোকে রপ্ত করেছে। তার ভিতরে দেখবেন কিছু কিছু রোনালদিনহোর খেলার মতো আছে, কিছু কিছু ম্যারাডোনার খেলার মতো আছে, কিছু কিছু রোনালদোর খেলার মতো আছে, এবং তার সবকিছু মিলিয়ে জুলিয়ে সে তার নিজের মতো করে গড়ে তুলেছে খেলাটাকে। সে খেলাটাকে একটা শিল্পের রূপ দিয়েছে, তাই তাকে জাদুকর বলা হয়। আসলে যখনই কোনো প্রতিভাবান লোক কোনো ব্যাপারে মাথা ঘামায়, সে হোক রাইটার, সে হোক লেখক, সে হোক আবৃত্তিকার, সে হোক জাদুকর, সে হোক খেলোয়াড়, যখনই কেউ অতিমাত্রায় ক্রিয়েটিভ হয়ে যায় তখন সেই জিনিসটা শিল্পে পরিণত করে। যেমন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে আসলে লেখক না বলে শিল্প বলতে হবে, নিজে একটা শিল্প প্রতিষ্ঠান। তারপর বলতে পারেন হুমায়ুন আহমেদ, শিল্প। সে আসলে তার গল্পগুলোকে, নাটকগুলোকে সায়েন্স মিক্সড করে এত সুন্দরভাবে উপস্থাপন করতো, প্রেজেন্ট করতো, যে মনে হতো যে নাটক দেখতে বসছি কখন কখন শেষ হয়ে গেল।
মানে একদম ওর মতো আমরা বসে বসে নাটকগুলো দেখতাম। তেমনি মেসির খেলাগুলোর সাথে সায়েন্স, জ্যামিতি, ত্রিকোণমিতি সবকিছু এত সুন্দরভাবে সে প্রেজেন্ট করে, মিক্স করে, যে এখন আমরা বলতে পারি যে ফুটবল খেলাও একটা সায়েন্স। সে নিজে একটা সায়েন্টিস্ট, সে নিজে জাদুকর, তাকে এলিয়েনের সাথে তুলনা করা হয়। সে নাকি বাজ পাখির মতো উপর থেকে দেখে, এবং আমরা যা দেখি তার থেকে 3 সেকেন্ড আগেই সে দেখতে পারে। তার চোখের ইশারা, সে বলের দিকে তাকায়, কিন্তু সে প্লেয়ারদেরকে কোথায় কোথায়, বিপক্ষ দলের কোন প্লেয়ার কোথায় আছে, ডিফেন্সে কে কে আছে, এবং তার সতীর্থরা কোথায় কোথায় কে আছে, সে খুব অল্প সময়ের মধ্যে এটা অবলোকন করে ফেলতে পারে, দেখে ফেলতে পারে। সে 2-3 মিনিট 4 মিনিট হাঁটবে, হাঁটাহাঁটি করে ওটা পর্যালোচনা করে ফেলতে পারে, এবং সে ফাঁকফোকর খুঁজে সে ওইভাবে পাস করে। এই যে এখন যে দেখতেছেন, সে পাসটা হয়তো বা ডানে বামে না করে সে বরাবর দিয়ে দিছে, এবং এই পাসটার বদলতে সে পেনাল্টি পেয়েছে। অনেকে আমরা বলি কি, আমরা আর্জেন্টিনা দল শুধু পেনাল্টির মাধ্যমে গোল করে। দেখেন, পেনাল্টি পাওয়াটাও কিন্তু একটা আর্ট। আপনি সহজেই পেনাল্টি অর্জন করতে পারবেন না। এই যে এই পেনাল্টিটা দেখতেছেন, এই পেনাল্টিটা কৌশল অবলম্বন করেই পেয়েছে, আর নতুবা সবাই পেনাল্টি অর্জন করতে পারে না। পেনাল্টি তো খেলার একটা অংশ, তাই না? С одной головы соседи на весь пух и прах. Все с одного ребра и одна сатана, а в глаза бела пелена. До сорта пена бела брызжет, кипит буйно голова, да моя. এই শালারে কে আই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরাইছে। এখন তো আর্জেন্টিনার আমার মানে কি বলবো, এটা কি ঠিক করছে? এইবার আসেন আজকের খেলায়। আজকের খেলা হাইতির সাথে ব্রাজিলের খেলা হয়েছে সকালে। তো আমি ঘুম থেকে উঠতে উঠতে আধা ঘন্টা পার হয়ে গেছে, উঠেই দেখি 3টা গোল হয়ে গেছে। তো আসলে অনেক কিছু, 3টা গোল হাফ অ্যান আওয়ারের মধ্যে দিয়ে দেওয়াটা অনেক কিছু, কিন্তু দলটা দেখতে হবে। 85 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এবং হাইতি, যাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 5-1 গোলে হারাইছে, আর্জেন্টিনা 9-2 গোলে হারাইছে, আর জার্মানি 14-1 গোলে হারাইছে। তারে ব্রাজিল 3-1 গোলে হারায় যদি এত খুশি হয়, তাহলে এটা খুব প্যাথেটিক, কিংবা প্যাথেটিক হবে না কেন, যেখানে নাকি আমরা 28তম দলকে হারানোর পর, আর্জেন্টিনা হারানোর পর আর্জেন্টিনাকে আমরা কত তুচ্ছ-তাচ্ছিল্য করছি, সেখানে আজকে তারা কি করতেছে দেখছেন? তাদের মিনিমাম উচিত ছিল 7টা গোল দেওয়া। ইন্টারন্যাশনাল ফিফার ফেভারিট টিম আর্জেন্টিনা, আর ফিফা বয় কে জানেন? মেসি। ব্রাজিলের এখন যে টিম, বুঝছেন, গতবার যে 14 সালে যে টিম ছিল, নেইমার ছিল না, থিয়াগো সিলভা ছিল না, ভালো ভালো প্লেয়ার ছিল না। এটা যুক্তি কথা ভাই, এটা তো আমি মিথ্যা বলবো না। আর্জেন্টাইন ফ্যানের মধ্যে বলবো মেসি 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 ভালো গেলে বুঝছি ভাই, সারাদিন মেসি করে চিল্লাইলে হবে না। এখন বাংলাদেশে মানে সরি, এখন ব্রাজিলের টিমটা দেখেন, জার্মানির 2টা লেভেল, তুখোর টিম 2টাই লেভেল। জার্মানির যে টিম আর ব্রাজিলের টিম 2টাই মারাত্মক, কিন্তু আর্জেন্টিনার টিম আছে না, আপনি খালি দেখেন কয়েকদিন পর কি হয়, কানবে একটা। দেখেন এই সমর্থক মেসির নামে কি সমালোচনা করতেছে। সে হতে পারে জার্মানির সমর্থক, আমি হতে পারি আর্জেন্টিনার সমর্থক, আরেকজন হতে পারে ব্রাজিলিয়ান সমর্থক, কিন্তু মেসিকে নিয়ে আসলে এটা এরকমভাবে সমালোচনা করা ঠিক হয়নি। মেসি দল, জাতি, ধর্ম, দেশ সর্ব ঊর্ধ্বে চলে গেছে, কারণ সে এত স্কিল্ড, সে গড গিফটেড, এত সুন্দর একটা প্লেয়ার, তার পারফরমেন্স এত ভালো যে শুধু তার সমর্থক কেন, তার ব্রাজিলের নিজের দলের প্লেয়ারই তার ভক্ত, অজস্র ভক্ত ব্রাজিলিয়ান। প্লাস আপনি নেইমারের কথা বলেন, নেইমার তো মেসিকে ও গুরুই বলে ফেলে। তারপর আপনার প্রাক্তন যে প্লেয়ার ছিল রোনালদো রোজারিও, উনি তো বলেছে যে এখন আর বলতে বাধা নাই যে মেসি শুধু এই কালের না, সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। তাহলে আমরা কেন তার সমালোচনা করি, আমরা কেন তার গুণাগুণ বুঝি না? যেখানে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট মেসির খেলা দেখে তার দলে স্বাক্ষর দেওয়ার জন্য বলছে, মানে তার দলে যোগদান করার জন্য বলছে, সেখানে তার কতখানি প্রশংসা করে ফেললো, মানে তার খেলা তার কাছে কত ভালো লাগছে, ব্যাপারটা বুঝতে হবে। সেখানে আমরা তাকে মূল্যায়ন করতে চাই না। এইবার আসুন বিশ্বের বিভিন্ন কিংবদন্তি ফুটবলাররা মেসির ব্যাপারে কে কি বলেছে সেটা একটু শুনে আসি। ম্যারাডোনা বলেছিলেন, আমার জায়গা যে নিতে পারবে সে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হতে পারবে। টেভেজ বলেছিল, যে মেসিকে বুঝে না সে ফুটবল খেলাই বুঝে না। ব্রাজিলের পেলে বলেছিল, মেসিকে কখনোই খারাপ খেলতে দেখিনি, সে সবসময় একই ধারে খেলে আসছে। পেপ গার্দিওলা বলেছিলেন, মেসিকে নিয়ে কিছু লিখবেন না, না লিখে ওকে শুধু দেখে যান, কেননা কোনো কোচ বা সিস্টেম তাকে আটকাতে পারে না।
রাইকেট বলেছিলেন মেসির গোল এক একটা শিল্পকলা, আবার বলেছিলেন মেসি মানে ফুটবলের ইতিহাস। ব্রাজিলের রোনালদো বলেছিলেন মেসিকে অনেক বেশি কমফিট মনে হয়। ফিকো বলেছিলেন মেসিকে দেখা মানে অর্গজমের পর অবিশ্বাস্য। জাভি বলেছিলেন মেসি অন্যদের থেকে কতটা এগিয়ে এটা যারা বুঝে না তারা অন্ধ। ইনিয়েস্তা বলেছিলেন মেসি যা পারে অন্যরা তা পারে না, বার্সেলোনা আর কখনোই আরেকটা মেসি পাবে না। ব্রাজিলের রোনালদিনহো বলেছিলেন আমি একবার বিশ্ব সেরা হয়েছিলাম, কিন্তু তখনও বার্সার সেরা প্লেয়ার হতে পারিনি, কারণ তখন বার্সাতে ছিল মেসি। অরিফ বলেছিলেন মেসিকে দেখলে সব সময় সতর্ক থাকতে হয়। ইব্রাহিম মুভিজ বলেছিলেন মেসির বাঁ পায়ে যথেষ্ট, ডান পায়ের কোনো প্রয়োজনই নেই। খুলিদ বলেছিলেন মেসিকে দেখতে পাচ্ছি বলে আমরা ভাগ্যবান, কারণ মেসি ফুটবলের সৌন্দর্য। রোমারিও বলেছেন ও নিউটন আইনস্টাইনের মতো প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাচ্ছে। আরজি বলেছেন লিওনেল মেসি বাস্তবে এত নম্র ও ভদ্র, অথচ মাঠে সে একটা আগুনের গোলা। ইস্টাকপ বলেছেন মেসিকে থামাতে গেলে দেখেন মেসির ব্যাপারে মন্তব্য করছে কারা? এই ফুটবল জগতেরই কিংবদন্তিরা, আর সেখানে আমরা শুধুমাত্র ছোট্টখাটো সমর্থক, তাও আমরা খেলা বুঝি না। আমরা যদি এরকম উল্টাপাল্টা মন্তব্য করি তার ব্যাপারে, তাহলে আসলে আমাদের উপরে কি বর্তায় আপনারাই বলুন। আসুন আমরা খেলা নিয়ে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল যুদ্ধ না করে, মারামারি না করে, ঝগড়া না করে, বাকবিতণ্ডা না করে, বিতর্ক না করে আমরা মিলেমিশে খেলা দেখি, খেলাটাকে উপভোগ করি। সেখানেই সার্থকতা। যে ভালো খেলবে তার প্রশংসা করি, যে খারাপ খেলবে তাকে সুযোগ দেয়, পরবর্তীতে যাতে তারা আবার খেলার সুযোগ পায়, ভালো খেলতে পারে। খেলায় উত্থান পতন থাকবে, আজকে যে ফর্মে থাকবে কালকে সে ফর্মে নাও থাকতে পারে, আবার আগামীকাল যে ফর্মে থাকবে সে আজকে ফর্মে নাও থাকতে পারে। ফর্ম একটা বড় ফ্যাক্টর, মানসিক, তারপর ফিজিক্যাল, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে খেলা। আপু আর্জেন্টিনার সমর্থকরা বেশ কিউট, তারপরেও কেন তাদেরকে নিয়ে ব্রাজিলের সমর্থকরা এত বেশি কথা শোনায়? মানুষ যাকে ছুঁইতে পারে না তাকে নিয়ে তো কথা বলবে, এটা স্বাভাবিক না? তারপর আপনাদেরকে নিয়ে বলে হ্যান্ড অফ গড, নানান রকম চল। আমি ভাবি না, আমরা কিছুই মনে করি না, বলতেই পারে ওদের বাপ দাদার আমলের 5টা কাপ পাইছে, এটা নিয়ে যদি বাহাদুরি করতে পারে কিছু বলার নাই। আর্জেন্টিনা ফ্যানরা এখন এমন একটা ভাব লইতেছে, ওরা এমন ভাব লইতেছে যেন ওরা এখন ব্রাজিলের সাথে খেলতেছে। ব্রাজিলের উদ্দেশ্যে আমার একটাই কথা, পরের ম্যাচে ফাটায় দিবি, হ্যাঁ খেললে ফাটায় দিবি, অগো কি তো তামো ফাটায় দিবি। হ্যাঁ ওরা এমন ভাব লইতেছে, ওরা মনে হয় আমাদের সাথে খেলতেছে, এমন ভাব লইতেছে। হ্যাঁ বেটা ভাই, রাস্তায় বের হইলে আর্জেন্টিনার জার্সি পরা যারেই দেখি তারই আপন আপন লাগে। কেন লাগে আমি বুঝি না, মনে হয় যে ওই আমার খুব আপন। আর আর্জেন্টিনার জার্সি পরা দেখলেই ভেতরে কেমন যেন একটা দারুণ একটা অনুভূতি হয়। এই তো আমার আমার আর্জেন্টিনার সাপোর্টার যাচ্ছে, এটা একটা আলাদা রকম ভালো লাগার জায়গা। এটা কার কার সাথে হয় বলেন তো? এটা কি আপনাদের সাথেও হয়, নাকি শুধু আমার সাথেই হচ্ছে এই ঘটনাটা? প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বিশ্বকাপের কত নাম্বার টিমের লগে জিতছে? 28 নাম্বার। ও 28 নাম্বার। সি এই দুর্বল টিমের লগে জিততে এত লাফাইতাছো তোমরা। আমগো ব্রাজিলের লগে যদি এই দুর্বল টিম পড়তো, 10টা দিত, 10টা ব্রাজিলে এই টিম রে। তোমরা তো মাত্র 3টা দিছো, 3টা দিয়া যে লাফানি, আল্লাহ 28।